সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা এসএসসি 2025 রাজশাহী বোর্ডের পদার্থবিজ্ঞান বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে খ সেটের প্রশ্ন। ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করেন কে? উত্তর হচ্ছে জন ফ্লেমিং। তো এটা হচ্ছে 13 অধ্যায়ের প্রশ্ন। তড়িৎ বলরেখার ক্ষেত্রে কোনটি ঠিক নয়? 10 অধ্যায়ের প্রশ্ন। যে চার্জের পরিমাণ যত বেশি হবে বলরেখার সংখ্যা তত বেশি হবে। আমরা 10 অধ্যায় থেকে জানি যে চার্জের পরিমাণ যত বেশি হবে বলরেখার সংখ্যা তত বেশি হবে, এবং বলরেখাগুলো হচ্ছে যে ধনাত্মক চার্জ থেকে ঋণাত্মক চার্জের দিকে বলরেখাগুলো যেতে থাকে। পজিটিভ থেকে নেগেটিভের দিকে এই বলরেখাগুলো যেতে থাকবে এবং বলরেখাগুলো একে অপরকে কখনোই ছেদ করে না। তাহলে চার্জের পরিমাণ যত বাড়বে বলরেখার পরিমাণ তত বাড়বে, কিন্তু এটা বলছে যে সঠিক নয়। তার মানে এটা হচ্ছে সঠিক। বলরেখাগুলো যত কাছাকাছি থাকবে তড়িৎ ক্ষেত্র তত বেশি হবে, এটাও হচ্ছে সঠিক। একটি চার্জের বলরেখা অন্য চার্জের বলরেখাকে কখনো ছেদ করে না, এটি বলরেখার একটি বৈশিষ্ট্য, এটাও সঠিক। পজিটিভ চার্জের বেলায় বলরেখাগুলো পজিটিভ চার্জে কেন্দ্রীভূত হবে, এটা সঠিক নয়, কারণ পজিটিভ চার্জের যে বলরেখাগুলো সেখান থেকে উৎপন্ন হয়ে নেগেটিভ চার্জের দিকে যেতে থাকে, অর্থাৎ এখান থেকে উৎপন্ন হয় এখানে গিয়ে এটা শেষ হচ্ছে, তাই এখানে যে কেন্দ্রীভূত হবে এই কথাটি সঠিক নয়। উত্তর হচ্ছে ঘ। দুটি আধানের মধ্যকার তড়িৎ বল 4 গুণ হলে যদি একটি আধান 4 গুণ করা হয়, প্রত্যেকটি আধান দ্বিগুণ করা হয়, আধান দুইটির দূরত্ব অর্ধেক করা হয়। এটা বলছে যে আমাদের দুইটি চার্জ যদি থাকে, একটা হলো Q1 চার্জ আর একটা যদি Q2 চার্জ থাকে, তাহলে এদের মধ্যকার যে তড়িৎ বল এটা 4 গুণ কখন হবে সেটা আমাদের দেখাইতে হবে। তাহলে আমাদের এফ এর সূত্র হচ্ছে কে চার্জ দ্বয়ের গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে আর সেটার স্থানুপাতিক হবে। তাহলে এফ সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এফকে যদি আমরা 4 গুণ করতে চাই তাহলে আমাকে কিন্তু এই অংশটি 4 গুণের ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু আমাদের 4 গুণ করতে গেলে এটাকে কিন্তু দূরত্বটাকে অর্ধেক করতে হবে। তাহলে Q1 Q2 এটাকে করতে হবে 4 গুণ পরিমাণ, আর আর স্কোয়ার এটাকেও আমাদের 4 গুণ পরিমাণ করতে হবে। তাহলে আধান দুটি যদি 4 গুণ করা হয় তাহলে শুধু এই পাশে 4 আসবে, এটা সঠিক। প্রত্যেকটি আধান যদি দ্বিগুণ করা হয়, তো প্রত্যেকটা যদি দ্বিগুণ করা হয়, এটাকে যদি দ্বিগুণ করা হয়, এটাকে যদি দ্বিগুণ করা হয়, তাহলে গুণফল কিন্তু 4 হবে, এটাও কিন্তু সঠিক। আর যে কোনো একটাকে 4 গুণ করলেও কিন্তু এটা সঠিক হবে। আধান দুইটির দূরত্ব যদি অর্ধেক করা হয়, তাহলে আগে ছিল আর, এখন যদি এটাকে অর্ধেক করে r/2 করা হয়, তাহলে যদি আমরা স্কোয়ার করি তাহলে উপরে আর স্কোয়ার নিচে হচ্ছে 4। এখন যেহেতু এটা নিচে আছে, তো Q1 Q2 তার নিচে যদি আমরা আর স্কোয়ার বাই 4 লিখি, পরে গুণ চিহ্ন দিলে কিন্তু 4টা উপরে এখানে চলে আসে, তাহলে কিন্তু এফ এর মান 4 গুণ হয়। তাহলে উত্তর হবে সবগুলো। ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ যদি বৃদ্ধি করা যায়, তবে যদি আউটপুট ভোল্টেজ আমরা বৃদ্ধি করি, আউটপুট ভোল্টেজ হলো আমাদের সেকেন্ডারি ভোল্টেজ, যদি সেকেন্ডারি ভোল্টেজকে বৃদ্ধি করি তাহলে এটা হচ্ছে ভিএস বৃদ্ধি করা হবে যদি সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা বৃদ্ধি পায়। আমরা জানি যে ভি এন এর সমানুপাতিক, অর্থাৎ প্যাচ বাড়লে আমাদের কিন্তু এই ভোল্টেজের মান কিন্তু বৃদ্ধি পায়। তো এখানে আমাদের যেহেতু সেকেন্ডারি কয়েলের এটা হচ্ছে আউটপুট, তাই এটার কয়েলের যদি প্যাচ বৃদ্ধি করা হয় তাহলে ভোল্টেজের মান বৃদ্ধি পাবে। যদি প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা আমরা বাড়াই তাহলে প্রাইমারি কয়েলের ভোল্টেজ বেশি থাকবে, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কম থাকবে। দুটি পাশের কয়েলের প্যাচ সংখ্যা যদি সমান হইলে কিন্তু আমাদের ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ কিন্তু সেম হবে, কারণ নাম্বার অফ টার্ন অফ পি প্রাইমারির প্যাচ সেকেন্ডারি প্যাচ সমান হইলে এখানে আমরা বলতে পারি যে ভিপি সমান হবে ভিএস। প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজ সমান হয়ে যাবে, কিন্তু সেখানে বলছে বৃদ্ধি করা যায়, বৃদ্ধি হবে না, সমান হয়ে যাবে। প্রাইমারি কয়েলে ডিসি ভোল্টেজ প্রয়োগ করা হলে, তো প্রাইমারিতে কখনো ডিসি ভোল্টেজ প্রয়োগ করলে কিন্তু ট্রান্সফরমার কোনো কাজ করবে না, কাজে এই অপশনটি এমনিতেও বাদ। তাহলে উত্তর হচ্ছে ক।
কোন আইসোটোপ ব্যবহার করে ক্যান্সার আক্রান্ত কোষকে গামা রে দিয়ে ধ্বংস করা হয়ে থাকে? তো সেটা হচ্ছে কোবাল্ট। কোন যন্ত্র এক্স রে ব্যবহার করা হয়? সিটি স্ক্যান। তো আমাদের বর্তমানে যে বইটা আছে 2000 এসএসসি 26 থেকে যে বইটা আছে সে বইয়ে কিন্তু আমাদের এই অধ্যায়টা এখন আর নেই। এটা ছিল 14 অধ্যায়, তো বর্তমানে আমাদের 13 অধ্যায় পর্যন্তই আছে, কাজে এই অধ্যায়টা থেকে ভবিষ্যতে আর প্রশ্ন হবে না। 7 ত্বরণের মাত্রা কোনটি? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণের একক। তো এখানে মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, তাহলে আমাদের এই মিটারটা আসছে এল থেকে লেন্থ, আর সেকেন্ড হচ্ছে সময়ের একক, এটা হচ্ছে টি, তাহলে মাত্রা হচ্ছে খ। কোনটি মৌলিক বল? মৌলিক বল হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, এটা মৌলিক বল। আমরা জানি মৌলিক বল হচ্ছে 4টি: মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তো এই হিসাবে এটা হচ্ছে তড়িৎ বা বিদ্যুৎ চুম্বকীয় বল। 9, নিচের কোনটি ঘর্ষণ বল কম হবে? তো আমরা যদি এই খাটে শুয়ে থাকি, তো খাটে শুয়ে থাকলে কিন্তু আমরা পড়ে যাই না, এখানে কিন্তু ঘর্ষণ বল কাজ করে, পিঠের সাথে খাটের পৃষ্ঠের তলে ঘর্ষণ কাজ করে। মাটির উপরে দাঁড়িয়ে থাকা, এক্ষেত্রে ঘর্ষণ বল কাজ করে, পায়ের নিচের অংশের সাথে মাটির অংশ ঘর্ষণজনিত কারণে আটকে থাকে। দেয়ালে পেরেক লাগানো, এখানেও কিন্তু পেরেকটি দেওয়ালের সাথে ঘর্ষণ বলের কারণে লেগে থাকে। চাকাযুক্ত চেয়ার টেনে নেওয়া, এখানে চাকাযুক্ত থাকার কারণে চেয়ারটি যখন টেনে নিব তখন মেঝের সাথে এটার ঘর্ষণ বলের মান কম হয়। তো উত্তর হচ্ছে ঘ। কোনটি অনবায়নযোগ্য শক্তি? অনবায়নযোগ্য হচ্ছে যাকে পুনরায় ব্যবহার করা যায় না, শুধুমাত্র একবারই ব্যবহার করা যায়, সেটা হচ্ছে নিউক্লিয় শক্তি। সৌরশক্তিকে আমরা সূর্য যতদিন আছে ততদিন ব্যবহার করতে পারবো, বায়ু শক্তিকেও বারবার ব্যবহার করা যায়, ভূতাপীয় শক্তিকেও ব্যবহার করা যায়। তো প্রথম 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? তো এখানে আমরা যদি দেখি যে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আছে সময় এবং ওয়াই অক্ষ বরাবর আছে বেগ, এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র। এখানে এ থেকে বি এই অংশটি হচ্ছে বেগের মান বৃদ্ধি পাইছে এবং এখানে সময় হচ্ছে 5 সেকেন্ড। আমাদের বের করতে বলছে হচ্ছে 6 সেকেন্ড, তার মানে এখান থেকে আমাদের আরও 1 সেকেন্ড নিতে হবে। বি থেকে সি অংশটি এখানে বস্তুটি হচ্ছে সমবেগে যায়, তাহলে প্রথম 5 সেকেন্ডের জন্য আমাদের সরণের মান s1 = u + v/2 ইন্টু হচ্ছে টি, তাহলে আদি বেগের মান হচ্ছে এখানে 0, তাহলে 0 প্লাস এই বিন্দুতে বেগের মান হচ্ছে 10, এটা হচ্ছে শেষ বেগ, ভাগ 2 ইন্টু এখান থেকে এখানে পৌঁছাইতে সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 5, তাহলে 10/2 ইন্টু 5, তো এটা হচ্ছে 5 × 5 = 25, অর্থাৎ প্রথম 5 সেকেন্ডে যায় 25, পরবর্তীতে বস্তুটি সমবেগে যায় সেটা 1 সেকেন্ডের বের করব, তাহলে s2 = হচ্ছে vt, এখানে v আর t, v এর মান হচ্ছে 10 আর t হচ্ছে 1 সেকেন্ড, তাহলে টোটাল হচ্ছে কত? 10, তাহলে 25 আর 10 এই দুটো যোগ করলে হচ্ছে 35 মিটার। তো উদ্দীপকে বি সি অংশে সুষম বেগে চলছে, এখান থেকে আমরা যদি দেখি যে বি বিন্দুর বেগ 10 এবং সি বিন্দুর বেগ হচ্ছে 10, অর্থাৎ বস্তুটি সমবেগে যায়, সমবেগ মানে হচ্ছে সুষম বেগ, এটা সত্য। সিডি অংশ সুষম ত্বরণে চলে, এখান থেকে এখানে বেগের মান বৃদ্ধি পাইছে এবং এটি হচ্ছে একটি সরল রেখা, এজন্য এখানে সুষম ত্বরণে চলছে। আর এ বি অপেক্ষা সিডি অংশে ত্বরণ বেশি, এখানে বলছে যে সিডি অংশে ত্বরণ বেশি কিনা, তাহলে আমরা যদি দেখি যে সিডি অংশের যে ত্বরণ, এই অংশের ত্বরণ যদি আমরা বের করি, এ সমান হচ্ছে v-u/t, তো এখানে ভি অর্থাৎ ডি বিন্দুর বেগ হচ্ছে 20 আর ইউ বিন্দুর বেগ হচ্ছে কত? 10, ভাগ হচ্ছে 2, সরি এখানে হচ্ছে ভাগ হচ্ছে আমাদের 10, কারণ সময় হচ্ছে সি থেকে ডিতে 10 সেকেন্ড, তাহলে উপরে হচ্ছে বিয়োগফল 10, নিচে হলো 10, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সিডি অংশের ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এবি অংশের ত্বরণটা এখন আমরা বের করব, তাহলে v-u/t, তাহলে এখানে আমাদের এই অংশের যে বেগ, এখানে শেষ বেগের মান হচ্ছে 10, এই অংশের আদি বেগের মান হচ্ছে 0 আর সময় হচ্ছে এখানে 5, তাহলে উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 5, ভাগ করলে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
তাহলে এবি অংশ থেকে সিডি অংশের ত্বরণ কিন্তু বেশি না, বরঞ্চ কম। তাহলে এটা হবে কম। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 এবং 2 ক। 13 4 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তির মান দেওয়া আছে, তো বস্তুটির বেগ কত? তো গতিশক্তি এখানে আমাদের গতিশক্তি হচ্ছে টি, এটা টি এর মান, আর এটা হচ্ছে এম এর মান। তো আমাদের গতিশক্তি টি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে টি দিয়ে যদি গুণ করি 2t সমান এম ভি স্কোয়ার, তাহলে এম ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2t। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2t ডিভাইডেড বাই এম, তাহলে রুট ওভার 2t ডিভাইডেড বাই এম। তাহলে 2 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 200, এম এর ভ্যালু হচ্ছে 4। এখন উপরে গুণ করলে হচ্ছে 400 আর নিচে হচ্ছে আমাদের 4, ভাগ করলে হচ্ছে 100। তাহলে রুট 100 মানে হচ্ছে আমাদের 10। তাহলে এখানে বেগের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। 14 কোনটি বাষ্পায়নের উপর নির্ভরশীল নয়? বাষ্পায়নের জন্য আমাদের তরলের প্রকৃতি এটা নির্ভরশীল, উষ্ণতা নির্ভরশীল এবং তরলের উপরিভাগের ক্ষেত্রফল নির্ভরশীল। তাহলে নির্ভরশীল নয় হচ্ছে তরলের আয়তন। এটা 6 অধ্যায়ের প্রশ্ন। আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে না, এটি হচ্ছে আমাদের তাপমাত্রার উপর নির্ভর করে না, আর বাকি অংশগুলোর উপর নির্ভর করে। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার বেগ বৃদ্ধি পাবে, আমাদের এই বেগের যে সূত্র সেটি ভি হচ্ছে এফ ল্যামডা, আবার এফকে লেখা যায় হচ্ছে 1/t ল্যামডা। তাহলে ভি এফ এবং ল্যামডা এর উপর নির্ভরশীল, অর্থাৎ এফ বাড়লে ভি বাড়ে, আবার ল্যামডা বাড়লে ভি বাড়ে। তাহলে বেগ যখন বৃদ্ধি পায় তখন কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য দুটোই বৃদ্ধি পায়। কিন্তু ভি এর সাথে আমাদের পর্যায়কালের কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, কারণ টিটা নিচে আছে, এজন্য আমাদের এটা হবে হ্রাস পায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। 10 মিটার গভীরতায় একটি পানিপূর্ণ পুকুরের তলায় পানির চাপ কত? তাহলে আমরা জানি যে গভীরতায় পানির চাপ পি সমান এইচ রো জি। এইচ হইল গভীর 10, রো হচ্ছে 1000, আর জি হচ্ছে 9.8। তো সবগুলা গুণ করলে এটাকে 10 দিয়ে গুণ করলে 98 হয়, তার সাথে 3টা জিরো অ্যাড হবে। তাহলে পি হলো আমাদের 98,000 প্যাসকেল। তো 2 কেজি ভরের একটি বস্তুর আয়তনের মান 0.02 মিটার কিউব। বস্তুটিকে পানিতে ছেড়ে দিলে এটা কি অবস্থা হবে? এখন পানিতে ছেড়ে দিলে ডুববে না ভাসবে সেটা নির্ভর করে হচ্ছে প্লবতা আর উপর। আবার আমরা যদি ঘনত্ব দিয়ে বের করি তাহলেও কিন্তু এটা আমরা বের করে নিতে পারি। সেক্ষেত্রে বস্তুটির ঘনত্ব প্রথমে বের করতে হবে। এটা হচ্ছে বস্তুর এম, এটা হচ্ছে বস্তুর আয়তন ভি। তাহলে বস্তুর ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম এর ভ্যালু হচ্ছে 2 কেজি, আয়তন হচ্ছে 0.02। তো ভাগ করলে হয় 100 কেজি পার মিটার কিউব। যেখানে পানির ঘনত্ব এর মান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে বস্তু থেকে পানির ঘনত্ব বেশি, সেজন্য বস্তুটি হালকা, বিধায় বস্তুটি পানিতে ভাসবে। বস্তুর আয়তন ওজন হ্রাস পাবে। এখানে পানি তাকে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করায় বস্তুটির ওজন কমে যায়। বস্তুটির প্লবতা মানে হচ্ছে পানির ঊর্ধ্বমুখী বল উপরের দিকে কাজ করে, আর বস্তুর ওজন ডাব্লু নিম্নমুখী বল। তো এইখানে বস্তুটি যেহেতু পানিতে ভেসে থাকে সেহেতু এর ঊর্ধ্বমুখী বল বস্তুটির ওজন অপেক্ষা বেশি। তাহলে উত্তর হচ্ছে সবগুলোই। কোনটি পানির প্রতিসরণাঙ্ক? পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে খ। আমাদের এটা নবম অধ্যায়ের প্রশ্ন। এখানে নবম অধ্যায়ে কতগুলো ছক দেওয়া আছে যে কোন কোন মাধ্যমে প্রতিসরণাঙ্ক কেমন হবে সেই লিস্টে একটু পড়ে নিতে হবে। বাতাসে শব্দের বেগের মান আমাদের দেওয়া আছে ভি সমান এত। সর্বনিম্ন দূরত্ব কত হলে আমাদের প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে, অর্থাৎ ডি এর মানটা কত? তাহলে ডি সমান হচ্ছে 2d সমান ভিটি। তাহলে ডি সমান হচ্ছে ভিটি ডিভাইডেড বাই 2। এখানে ভি এর ভ্যালু দেওয়া আছে 340, আর টি হচ্ছে সর্বনিম্ন সময় 0.1। তাহলে উপরে হচ্ছে 34, নিচে হচ্ছে 2, ভাগ করলে হচ্ছে 17। অর্থাৎ সর্বনিম্ন দূরত্ব পাওয়ার জন্য সর্বনিম্ন সময় 0.1 সেকেন্ড ধরতে হবে। উত্তর হচ্ছে খ। বস্তুটিকে সি বিন্দুতে রাখলে প্রতিবিম্ব কেমন হবে? সি বিন্দুতে রাখলে অর্থাৎ কেন্দ্রের মধ্যে রাখলে বস্তুটি কেন্দ্রে গঠিত হবে এবং এর আকৃতি হবে লক্ষ্যবস্তুর সমান।
যেহেতু বস্তুটি আয়নার সামনে গঠিত হবে সেহেতু এটা হবে বাস্তব, আর বাস্তব সবসময় উল্টো হয়, বাস্তব উল্টো হয় আর অবাস্তব সোজা হয়। যেহেতু এটা সামনে গঠিত হবে সেজন্য অবাস্তব এটা কাটা, আর এটা এই দুইটা তাত্ত্বিকভাবে ঠিক হয় না, কারণ বাস্তব কখনো সোজা হয় না, অবাস্তব কখনো উল্টা হবে না। তাই সঠিক উত্তর হচ্ছে ক। -4D ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব কত? এটা হচ্ছে আমাদের পি এর ভ্যালু, আমাদের ফোকাস দূরত্ব এফ কত, তাহলে এফ সমান হচ্ছে 1/p, তাহলে 4 হবে এখানে, তাহলে -4, তাহলে -0.25 মিটার। এখানে ডায়োপ্টার হচ্ছে মিটার এককে, আন্তর্জাতিক এককে, এজন্য এখানে মিটার বসবে। তো আমরা এটাকে যদি সেন্টিমিটারে নিতে চাই, কারণ অপশনে মিলে না, তাই জন্য 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100 দিয়ে গুণ করলে সেন্টিমিটার পাবো, তাহলে -25 সেন্টিমিটার। তাই উত্তর হচ্ছে ক। তো উদ্দীপক থেকে এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে আমরা যদি দেখি এখান থেকে এখানে তিনটা যে রোধ আছে সংযুক্ত, তো আমাদের প্রথমে এটার পজিটিভে একটা পয়েন্ট দিতে হবে, পজিটিভে এখানে আমরা পয়েন্ট দিতে পারি, এটা আর এখানে কোনো রোধ নাই এজন্য আমরা এখানেই দিব, আর এই পয়েন্টে আমরা বি দিব। তাহলে এ থেকে বিতে এই রোধটি সরাসরি যুক্ত, আর এই দুইটা রোধ এ সি বি পথে আছে। তো R1 এবং R2 এই দুইটা রোধ শ্রেণীতে আছে, তো শ্রেণীতে এদের যে রোধ সে রোধ হবে তাদের যোগফলের সমান। তাহলে এখানে RS হবে R1 প্লাস R2 এর সমান, তাহলে 6 + 6 = হচ্ছে 12। এখন RS এর সাথে R3 সমান্তরালে সংযুক্ত, কারণ RS হচ্ছে এ বিন্দুতে এবং বি বিন্দুতে সংযুক্ত, কারণ এই দুইটা মিলে আমরা এখন একটা রোধ ধরে নিচ্ছি, নাম হচ্ছে RS। আর R3 এ এবং বি বিন্দুতে সংযুক্ত, তাহলে তাদের তুল্য রোধ যদি RP হয়, তাহলে 1/RP = 1/RS প্লাস 1/R3, তাহলে 1/12 প্লাস 1/6, লসাগু হচ্ছে 12, উপরে 1, এটা দিয়ে ভাগ করলে 2, তাহলে 3, নিচে হচ্ছে 12, তাহলে RP = হচ্ছে, এটা উল্টায় যাবে, 12/3 = হচ্ছে 4, অর্থাৎ তুল্য রোধের মান হচ্ছে 4। তো আমাদের এখানে তুল্য রোধের মান RP-র মান হচ্ছে 4 ওহম। এখন আমরা তড়িৎ ক্ষমতা বের করব। তো এখানে ভোল্টেজের ভ্যালু হচ্ছে 12 ভোল্ট, তাহলে V সমান হচ্ছে 12 ভোল্ট। তো P = হচ্ছে VI, তো তুল্য রোধের মান বের করতে হবে, তাহলে P = এখানে VI, বা আমরা যেহেতু এখানে I বের করি নাই, তো V²/R এই সূত্র দিয়ে আমরা করব। তো V এর ভ্যালু হচ্ছে 12, তার স্কোয়ার, আর নিচে হচ্ছে 4, তাহলে 144 ভাগ হচ্ছে 4, তাহলে হবে 36। তাহলে এটা ঠিক আছে। এখন R1 এবং R2 এর তড়িৎ প্রবাহ সমান। এখন R1 এবং R2 এই দুইটা হচ্ছে শ্রেণীতে আছে, যেহেতু তাদের রোধের মান সমান, কাজে তাদের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের মানও সমান হবে। এটা আমরা যে কোনো মানের ক্ষেত্রে এটা বলতে পারবো যে শ্রেণীতে যুক্ত থাকা রোধগুলো যদি সমমানের হয় তাহলে তড়িৎ প্রবাহের মানও সমান হবে। R3-র মান বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহের মান কমে যাবে। এখন আমরা R3-র মান যত বৃদ্ধি করব তড়িৎ প্রবাহের মান তত হ্রাস পাবে, কারণ হচ্ছে এখানে R3-র কথা বলা আছে, পুরাটার কথা বলা নাই। এখানে যেহেতু আমরা জানি যে রোধ হচ্ছে এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বাধা দেওয়ার একটা ক্ষমতা, তাই এখানে যত R এর মান বৃদ্ধি পাবে তড়িৎ প্রবাহের মান তত হ্রাস পাবে, কারণ আমরা জানি V = হচ্ছে IR। তো যদি এখানে V কনস্ট্যান্ট থাকে তাহলে এখানে আমরা বলতে পারি যে I = হচ্ছে V/R, V কনস্ট্যান্ট থাকলে I ব্যস্তানুপাতিক 1/R, অর্থাৎ R যত বৃদ্ধি পাবে এটার মান তত হ্রাস পাবে। তাহলে উত্তর হচ্ছে সবগুলো। তাই কোনটি রূপার আপেক্ষিক রোধ? রূপার আপেক্ষিক রোধ হচ্ছে ক। এটা আমাদের রূপা এবং অন্যান্য পদার্থের আপেক্ষিক রোধ দেওয়া আছে, 11 অধ্যায় থেকে পড়ে নিতে হবে। সবাইকে ধন্যবাদ।